শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন সহ কয়েকটি বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনার আজ এসব বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বিভিন্ন দল। এসব বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমিশন। গতকাল বর্জনের পর আজকের বৈঠকে যোগ দেয় জামায়াত। লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক ঘিরে প্রকাশ্য রূপ নিয়েছে বিএনপি জামায়াত বিরোধ। একটি দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলনে বাকি সব দল বিব্রত হয়েছে বলে দাবি করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির। এদিকে তাদেরকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন হলে বিপদ হবে বলে লন্ডন বৈঠক পছন্দ করছে না একটি দল। দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা উত্তরের 6 এবং দক্ষিণের 7টি ওয়ার্ড। সম্প্রতি রোগতত্ত্ব বিভাগের করা জরিপে তথ্য উঠে এসেছে, রাজধানীর প্রায় 59 বহুতল ভবনে মিলেছে এডিস মশার লার্ভা। পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়াকে দুঃখজনক বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে তৃতীয় দিনের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠন নিয়ে কোনো সমাধানে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। আজকের বৈঠকে জামায়াতে ইসলামী যোগ দিলেও কয়েকটি দল অল্প সময়ের জন্য ওয়াক আউট করে। আরও জানাচ্ছেন নুরুন্নাহার ওয়েলি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপ শুরু হয় বেলা 11:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে। গতকাল বয়কট করলেও আজকে সংলাপের শুরু থেকেই উপস্থিত ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। আলোচনা শুরু হয় জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়ে। বলা হয়, রাষ্ট্রের 3টি সর্বোচ্চ বিভাগেরই সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিরা পদাধিকার বলে এনসিসির সদস্য হবেন। এনসিসি সব সাংবিধানিক সংস্থার কমিশনারদের নিয়োগ করবে। এই প্রস্তাবের সাথে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও বিরোধিতা করে বিএনপি সহ বেশ কয়েকটি দল। একটা শরীরকে অঙ্গহানি করে সমস্ত শরীরকে সচল রাখা যায় না, আর নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে যদি আমরা আরেকটি সবল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চাই, সেটার পরীক্ষা নিরীক্ষা তো আমরা এখনো করিনি। সেই এক্সপেরিমেন্ট করতে তো আমরা এখন পারবো না। আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। লেট আমাদের জনগণই এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিরোধী রাজনৈতিক দল আগের আমলে, শেখ হাসিনার আমলেই কিন্তু এই নির্বাচন কমিশনের আইন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, সেগুলো নিয়ে কিন্তু তারা ব্যাপক বিরোধিতা করেছিল। আজকের এই যে আলোচনা বৈঠকে সেই দলগুলার যারা বিরোধিতা করছেন তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাবনা আসলে পাইনি। তৃতীয় দিনের এই বৈঠকে আরও আলোচনা হয় রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি নিয়ে, যেখানে ঐকমত্য কমিশনের প্রস্তাব ছিল রাষ্ট্রপতির নির্বাচন ইলেকট্রাল পদ্ধতিতে করার, যেখানে 70,000 স্থানীয় সরকারের সদস্যরা সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এর পক্ষে সবাই একমত হতে পারেননি। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে যেসব পরামর্শ পেয়েছে কমিশন, সেটি নিয়ে আগামীকাল আবারও আলোচনা করা হবে। আর এনসিসি বিষয়ে আলোচনা হবে আগামী রোববার। আমরা আগামীকাল শুরু করব প্রধানত রাষ্ট্রপতির যেই নির্বাচন পদ্ধতি সেটা নিয়ে, যেহেতু এটা শেষ হয়নি। আর অন্য যে বিষয়গুলো, বিশেষ করে এনসিসির প্রসঙ্গটি এবং গতকালের কিছু অমীমাংসিত বিষয়, এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে। এদিকে বৈঠক চলাকালে বক্তব্য দিতে না দেওয়ার অভিযোগ তুলে হট্টগোল করে ঐকমত কমিশনের সংলাপ থেকে বের হয়ে যান কমিউনিস্ট পার্টি ও গণফোরামের নেতারা। তবে কমিশন সদস্যদের হস্তক্ষেপে ফের সংলাপে ফেরেন তারা। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।
জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান ও গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্যে প্রধান উপদেষ্টা তাদের সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান। তাদের মনে করিয়ে দেন নিরাপত্তা দিতে গিয়ে যেন জনভোগান্তি সৃষ্টি করা না হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী বক্তব্য দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনী প্রধান এ সময় উপস্থিত ছিলেন। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। লন্ডন বৈঠকে সরকার বিএনপির পক্ষ নিয়েছে ভেবে জামায়াতে ক্ষুব্ধ হওয়া এবং ঐক্যমত্য কমিশনের বৈঠক বর্জনের ব্যাপারটি ভালোভাবে নেয়নি বিএনপি। দলটির মহাসচিব আজ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এর মধ্য দিয়ে এক সময়ের দুই রাজনৈতিক মিত্রের বর্তমান বিরোধ ফের প্রকাশ্যে এলো। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরপরই দেয়া যৌথ বিবৃতি। 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে, যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রাথমিক সমঝোতার কথা ছিল। তা নিয়ে পরদিনই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। অভিযোগ করেছিল বিএনপির প্রতি পক্ষপাতিত্বের, প্রশ্ন তুলেছিল সরকারের নিরপেক্ষতা নিয়ে। শুধু বিবৃতি দিয়ে নয়, প্রতিবাদ হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশনের গতকালের সভা বর্জন করে দলটি। তবে আজ দ্বিতীয় দিনের বৈঠকে যোগ দেয়। মধ্যাহ্ন বিরতিতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের যৌথ বিবৃতি নিয়ে আবারও আপত্তি তোলেন। আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনও তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না। আমরা যে জায়গাটায় প্রশ্ন তুলেছি যে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা করেছেন। তো এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে, এটা হতেই পারে। ভালো হইতেও যেহেতু উনি একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছিলেন, বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটাকে উনি রিভাইজ করতে পারতেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঢাকা উত্তর মহানগর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধনী বক্তব্যে নাম উল্লেখ না করে জামায়াতের এমন অবস্থানের সমালোচনা করেন। অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় নাই। লন্ডনের বৈঠককে ঐতিহাসিক ও বিরল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তারেক রহমান। এটা একটা বিরল ঘটনা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঐতিহাসিক ঘটনা। রাজধানীর প্রায় ৫৯ বহুতল ভবনে মিলেছে এডিস মশার লার্ভা আর ১৩টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে। আইইডিসিআর প্রকাশিত জরিপে এমন তথ্য উঠে এসেছে। ডেঙ্গু পরিস্থিতির এখনও দৃশ্যমান উন্নতি না হওয়া দুঃখজনক বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মাহমুদ কমলের রিপোর্ট। গেল মে মাসে প্রকাশিত বহুতল ভবনে এডিস মশার লার্ভার উপস্থিতি ছিল ৪২ ভাগ। চলতি বছর ফেব্রুয়ারিতে তা ১৬ ভাগ বেড়ে পৌঁছেছে প্রায় ৫৯ ভাগে। আইডিসিআর এর জরিপে উঠে এসেছে এমন তথ্য। ৪ মাস আগের এই জরিপ বলছে ঢাকা উত্তরের ৬ এবং দক্ষিণ সিটির ৭টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে। গাড়ি অনেকের আন্ডারগ্রাউন্ডে রাখে, ওখানে গাড়ি ধুলেন, কিন্তু ড্রেনেজটা খুব ভালো না।
এবং একটা খুবই আশ্চর্যজনক যে একটা ড্রেনের পাশে যে চিকন একটা বর্ডার থাকে যেটা মানুষ কখনো দেখবেও না, ঠিক সেই জায়গাটাতেও মশার লার্ভা পাওয়া গেছে। ওই জরিপে ঝিনাইদহ মাগুরার লার্ভা উপস্থিতি 60% পর্যন্ত হলেও এবছর সবচেয়ে খারাপ অবস্থা বরগুনা ও বরিশাল জেলায়। বরগুনায় গেল 2 মাসে রোগী ভর্তি ছাড়িয়েছে 1500। জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রশ্ন ছিল, কেন এত অবনতি হলো বরগুনার পরিস্থিতি? ওরা খাবার জন্য পানি জমিয়ে রাখে, যেহেতু সল্ট ওয়াটার বেশি, পানি জমিয়ে রাখে। এই জমা পানিটাকে মনে করা হচ্ছে যে একটা ডেঙ্গির একটা উৎস মনে করা হচ্ছে এখানে। আর জিওগ্রাফিক্যালি বরগুনায় অবশ্যই অনেক ডোবানালা আছে, এটা একটা কারণ হতে পারে। এবং আমাদের কয়েকদিন আগে চিকিৎসকের সংকট ছিল, তার জন্য আমার ডিজি স্যার অতিরিক্ত চিকিৎসক 2জন মেডিসিন কনসালটেন্ট এবং 4জন মেডিকেল অফিসার তাদেরকে প্রদান করা হয়েছে। রোগ নিয়ন্ত্রণ শাখা বলছে অর্থের অভাবে ডেঙ্গুতে মৃত্যুর পর্যালোচনা করতে পারছেন না তারা। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে স্থবির ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, এসব নিয়ে অসন্তুষ্টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। কমিটি করে আমরা অনেকগুলো মিটিং করে মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করেছিলাম যে কি কি কারণে মৃত্যু হচ্ছে। তো আর আমি আগাইতে পারিনি, তো কারণ বুঝতে পারতেছেন যে একটা আমাকে 8-10 জন লোকের যদি আমি একটা মিটিং করি, সেটা আসলে নিজের পকেট থেকে ইয়ে করে খুব বেশি দিন কন্টিনিউ করা যায় না। আমার ফান্ড একদম জিরো। বিশ্বের সবচেয়ে বেশি মর্টালিটি আমাদের দেশে। সো আমাদের এই বিষয়ে আসলে বিষয়টা অত্যন্ত লজ্জাজনক হলেও আমরা যে খুব বেশি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইমপ্লিমেন্টেশন, যেটার কারণে আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ফলপ্রসূ এবং দৃশ্যমান হয়নি এখনো। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে কেউ মারা না গেলেও হাসপাতালে ভর্তি হয়েছেন 212 জন, এর মধ্যে 110 জনই বরিশাল বিভাগে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে নগর ভবনে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আন্দোলনের মধ্যে নাগরিকদের জরুরি সেবা দিয়ে আসলেও তা বন্ধের চেষ্টা করছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, এমন অভিযোগ করেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে অনতিবিলম্বে দুদক যেন পদক্ষেপ নেয় সে আহ্বানও জানান তিনি। তার সমর্থকদের গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। বর্তমান সরকার তারা বাংলাদেশের সমস্ত কিছু সবার দাবি তাদের কানে পৌঁছায়, কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না। আগামী নভেম্বরের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। এই সংশোধনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আরও সুরক্ষিত হবে এবং একটি ভারসাম্যপূর্ণ শ্রম পরিবেশ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বিকেলে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বাংলাদেশের শ্রম আইন সংশোধন করার প্রক্রিয়া চলছে। সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন সংশোধন করার জন্য একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে, যেখানে শ্রমিকদের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বলেন, এই সংশোধনে ট্রেড ইউনিয়ন গঠন এবং মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষার জন্য এটি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আমি চেষ্টা করছি নভেম্বরে যাওয়ার আগেই যাতে আমরা এটাকে কমপ্লিট করতে পারি। আমরা এগুলো নিয়ে কাজ করছি, কাজ শেষ করার কথা ছিল ডিসেম্বরের মধ্যে। এখন তারা আমাদেরকে বলেছে মার্চ, আগামী মার্চ। আমরা ILO যে রোড ম্যাপ অনুযায়ী যতখানি আমরা বলেছি, কতটুকু পসিবল হুইচ আর নট পসিবল, মানে আমাদের সোশো পলিটিক্যাল সোশো ইকোনমিকে অনেক জায়গা আছে যেখানে তারা চাচ্ছে সেগুলো সম্ভব না আমাদের এই পরিপ্রেক্ষিতে, ওটাও তারা বুঝেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি প্রতিষ্ঠা নিয়ে যে কোনো আলোচনা মানবে না ইরান। তারা কারো কাছে আত্মসমর্পণ করবে না। ডেস্ক রিপোর্ট। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ করা উচিত, ট্রাম্পের এমন বক্তব্য জবাব দিতেই রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেন আয়াতুল্লাহ খামেনি। কড়া ভাষায় জানান, কারো কাছে আত্মসমর্পণ করবে না ইরান, মানবে না জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা।
دیگه شما رو گریبان شما رو رها نخواهد کرد. همین رفتاری که تا امروز داشتید این رفتار رو با قوت ادامه بدید. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলেছেন, খামেনির অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে। এখনই তাকে মারা হবে না, তবে বেশি দিন ধৈর্য ধরাও হবে না। এর জবাবে খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন, ইসরায়েলকে কোনো দয়া দেখাবে না ইরান, অবশ্যই সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে মেরন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় বিমান ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে আগুন জ্বলতে দেখা যায়। তেহরান টাইমস জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর একটি F-35 যুদ্ধ বিমান তেহরানের কাছে ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টা জবাবে রাজধানীর উপকণ্ঠে ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এই বিশ্ববিদ্যালয়টির সাথে অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্য নিয়োগ করা হয় বলে ধারণা আছে। ইরানের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশ থেকে ড্রোন তৈরির কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহন শনাক্তের কথা নিশ্চিত করেছে দেশটির পুলিশের মুখপাত্র সাইদ মাহাদি। ইসরায়েলের সাথে চলমান সংঘাতের মুখে ইরান থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে চীন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা 10টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইসরায়েল ইরান সংঘাতের শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের 400টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোনও পাঠিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্য অনুযায়ী ইরানি হামলায় ইসরায়েলের এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 800 জনেরও বেশি। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। ভোক্তারা যেন সঠিক মূল্যে পণ্য পায়, এজন্য বাণিজ্যিক উদারীকরণ সহ নানা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে রাজধানী কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত ভোক্তা অধিকার শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা জানান। বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, এখন সময় এসেছে প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার। সন্ধ্যা সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন সহ কয়েকটি বিষয়ে একমত হতে পারেনি দলগুলো, আলোচনা চলবে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। লন্ডনের প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক ঘিরে প্রকাশ্য রূপ নিয়েছে বিএনপি জামায়াত বিরোধ, শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য। দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, উচ্চ ঝুঁকিতে ঢাকার 2 সিটির 13 ওয়ার্ড 59 ভাগ বহুতল ভবনে এডিস মশার লার্ভা, আইইডিসিআর এর জরিপের তথ্য। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।